হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড এসআই এর প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং এর অ্যাডমিট কার্ড কবে বার হবে। প্রথমে যেটা অ্যাডমিট কার্ডটা নিয়ে কিছু বলে দিই। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে অ্যাডমিট কার্ড কবে প্রকাশ পাবে বা কবে এটা প্রকাশিত হবে পিএসসির ওয়েবসাইটে। তো অ্যাডমিট কার্ড প্রকাশের মেন যে টাইম লাইন থাকে সেটা হচ্ছে পরীক্ষার আগে 10 দিন, পরীক্ষার 10 দিন আগে। তো সেই মতো ভাবলে তোমাদের 4 তারিখ বা 5 তারিখ মার্চে ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে। ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড তার নির্দিষ্ট পোর্টালে যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। এরপর আসি যে তোমাদের স্ট্র্যাটেজি, এই কদিনে তোমরা কি করবে। যারা প্রিপারেশন অলরেডি 2-3 বছর ধরে নিচ্ছ তাদেরকে কিছু বলার সেরকম কিছু নেই, শুধু তোমাদেরকে একটাই কথা বলার যে পরীক্ষার হলে নেগেটিভ মার্কিংটা একটু কন্ট্রোলে রাখো এবং তোমার যা জ্ঞান আছে সেই জ্ঞানটার উপর ভরসা রাখো। তার সাথে যেগুলো তোমার অলরেডি প্রিপারেশন হয়ে আছে সেগুলো রিভিশন করো। ঠিক আছে, যারা 2-3 বছর প্রিপারেশন করছো তাদের বেশি সংখ্যক মক টেস্ট দাও এবং নিজেকে জাজ করো যে তোমার কত স্কোর হচ্ছে। এই চ্যানেলে অলরেডি 2-3টে মক টেস্ট পোস্ট হয়ে গেছে, তোমরা বাকি মক টেস্টগুলোও পাবে, বিভিন্ন জায়গা থেকে মক টেস্টগুলো দিচ্ছি। ঠিক আছে, এরপর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কিছু কথা। দেখো, নতুন ক্যান্ডিডেটরা অনেক বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্ত কিভাবে হয়? বিভ্রান্ত হয় বিভিন্ন রকম বইয়ের বাজারে বই দেখতে পায়, সেখান থেকে বিভিন্ন বই নিয়ে আসে এবং সেগুলো কমপ্লিট না করে, একটা বই কমপ্লিট না করার পর আরেকটা বই চলে যায়। তো আমি বলবো যে যারা নতুন প্রিপারেশন করছো, একটা বা দুটা জিকের বই নাও এবং সেটাকেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিপারেশন করো। যদি কেউ লুসেন্ট পড়ো তো সেক্ষেত্রে লুসেন্টটা, যদি কেউ তরুণ গোয়েল পড়ো তো তরুণ গোয়েল, যদি কেউ বাংলা ভার্সনের WBCS ম্যানুয়াল পড়ছো তো ম্যানুয়াল, ইংলিশ ভার্সনের কোনো বই পড়ছো সেটাও। তো ফার্স্ট কথা হচ্ছে যে বইটা যদি স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ যে আছে সেটা ফার্স্ট একদম প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবে। হিস্ট্রি শুরু করলে হিস্ট্রিটা কমপ্লিট করবে, একদিন হিস্ট্রি একদিন জিওগ্রাফি, এরকম একটা রুটিন তৈরি করে এবং সেই রুটিনটাকে অ্যাটলিস্ট কষ্ট হলেও 2 বছরের মতো বা 1 বছর, 2 বছর হবে না, আশা করি 1 বছরের মতো রিলিজিয়াসলি ফলো করো। এই রিলিজিয়াসলি ফলো করার মানেটা হচ্ছে তোমাকে কিন্তু কোনো রকম ছুটি বা কোনো রকম অন্য কোনোভাবেই মানে নেগলেক্ট করা যাবে না, তোমার পড়াটাকে পড়ার জায়গায় স্ট্রিক্ট হতে হবে। তারপরে কি করতে হবে, যখন আমরা প্রত্যেকটি টপিক ওয়াইজ পড়ছি সেই টপিক ওয়াইজ পড়ার পর, ধরো তুমি পড়লে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস, মৌর্য সাম্রাজ্যের ইতিহাস পড়ার পর সেই চ্যাপ্টার থেকে তোমরা ওয়েবসাইট থেকেও সার্চ করতে পারো, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। ধরো জিকে সিরিজ একটা ওয়েবসাইট আছে, জিকে টুডে একটা ওয়েবসাইট আছে, বেঙ্গলি কুইজ একটা ওয়েবসাইট আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট বাজারে আছে, সেগুলো থেকে তোমরা মক টেস্ট, সেখানে চ্যাপ্টার ওয়াইজের কোশ্চেন আছে, টেক্সট বুক থেকে আছে, আড্ডা থেকে আছে। তো ফার্স্ট হচ্ছে চ্যাপ্টারটা পড়া, সেকেন্ড হচ্ছে চ্যাপ্টারটা থেকে MCQ সলভ করা। যারা বাংলা ভার্সনের তাদেরকে বলবো বাংলা ভার্সনের মক টেস্টের বই নিয়ে আসো চ্যাপ্টার ওয়াইজ এবং সেটা সলভ করবে এক একটা কমপ্লিট করার পর। এটা হচ্ছে যারা বিগিনার্স তাদের জন্য। এইরকম যদি তুমি বেশি না 1 বছর চালাও, 1 বছর, এবং 1 বছর চালানোর পর তোমার একটা নিজের অভিজ্ঞতা হয়ে যাবে যে কোন বিষয়গুলো পরীক্ষার নিরীক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ধরো আমি একটা কথা বলছি, আমরা মুঘল এরা বা মুঘল যুগটা থেকে অনেক কোশ্চেন পাই। মুঘল যুগে যে বাবর, আকবর, যতগুলো রাজা আছে প্রত্যেকটার যে ইম্পর্ট্যান্ট কাজ সেগুলো আমরা নোট ডাউন করে লিখে যদি রাখি, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওটা তোমরা যখন পড়বে তখন পড়ার সময় বুঝতে পারবে। বিভিন্ন রকম বইয়ের লেখক, সেই সময়কার যে লেখক তাদের নামগুলো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলো তোমরা বুঝতে পারবে যে কি গুরুত্বপূর্ণ। মডার্ন হিস্ট্রিতে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ? মডার্ন হিস্ট্রিতে হচ্ছে যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রথম দিকটা যে 1885 থেকে যেগুলো 85-এর আগেও অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো, কংগ্রেসের সেশনসগুলো, কংগ্রেসে কি হয়েছে, কি কি ঘটনা ঘটেছে এবং তাদের যে ক্রোনোলজি মানে পরপর যে পরপর সালগুলো, এগুলো মনে রাখার পর তুমি কিন্তু মানে মনে রাখতে হবে কি না সেটা কিন্তু প্রশ্নের দ্বারাই তোমরা বুঝতে পারবে। তাহলে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর মক টেস্ট দিতে হবে। এই একটা পদ্ধতিই আছে শুধুমাত্র প্রিপারেশন হওয়ার, আর অন্য কোনো পদ্ধতি নেই। বিশেষ করে যারা গ্রুপ সিডির প্রিপারেশন করছো তাদের জন্য ওয়ান লাইনার কোশ্চেনে বেশি চেষ্টা করবে যে ওয়ান লাইনার কোশ্চেন সলভ করবে। আর যারা হায়ার লেভেলের কোনো পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে ওয়ান লাইনার কোশ্চেন ছাড়াও স্টেটমেন্ট বেসড কোশ্চেনও
তোমরা প্রিপারেশন করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট কথা। ফুড এসআইয়ের জন্য তোমরা ওয়ান লাইনার কোয়েশ্চেনই সলভ করবে। এটা হয়ে গেল তোমার জিকে। এবারে এরপর তোমাদের জন্য ম্যাথ আছে। ম্যাথের জন্য কি করতে হবে, ম্যাথে 50 নম্বর আছে, এই ফুড এসআই 50 ম্যাথ এবং 50 জিকে। তো 50 নম্বরের যে ম্যাথ হাফ অংশ, অর্ধেক অংশ, সেইখানে কিন্তু টাইমের অনেক বেশি, মানে টাইমটা অনেক বেশি দরকার হয়। এটা দরকার মূল কেন হয়, কারণ তোমাদেরকে প্রত্যেকটি কোয়েশ্চেন সলভ করার অনেক সময় প্রয়োজন হয়। যারা এখানে সলভ না করে মুখে মুখে ক্যালকুলেশন করে কোনো সলভ করতে পারে, তাদের জন্য সময়টা কম লাগে। তো মুখে মুখে সলভ করার জন্য ছোটোখাটো বিভিন্ন রকমের ট্রিক্স থাকে, তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তো সেই ট্রিক্সগুলো দেখবে, ঠিক আছে। আর প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই দরকার। এখনও সুবীর দাসের যে বইটা আছে, আমি মনে করি যে সুবীর দাসের যে বইটা আছে সেটা যদি ফার্স্ট পেজ টু লাস্ট পেজ যখন কমপ্লিট যদি কেউ করে, তার ক্ষেত্রে এই ফুড এসআইয়ের পরীক্ষা কেন আর অন্যান্য ক্লাসিক পরীক্ষা কেন বা WBCS প্রিলির পরীক্ষায়, যে পরীক্ষায় হোক, তুমি কিন্তু অঙ্কের কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে পারবে। তো ফার্স্ট কাজ হচ্ছে সেই বইটা প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা। যদি প্রথম দিকটা এখন আমি যদি পরীক্ষা নিরীক্ষে বলি, মানে ফুড এসআই পরীক্ষা, তো অ্যারিথমেটিকটা কিন্তু কমপ্লিট করতে হবে, লাভ ক্ষতি সুদ কষা শতকরা এগুলো সমস্ত কমপ্লিট করতে হবে। তার সাথে একটা কথা বলার ছিল যে যে তোমাদের পরিমিতির জন্য বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই চ্যাপ্টারগুলোর সূত্রগুলো বিশেষ করে মনে রাখতে হবে। পরিসীমা সূত্র, পরিধি সূত্র, অনেক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রগুলো একটা জায়গায় নির্দিষ্টভাবে লিখে A4 সাইজের পেজে রেখে মুখস্থ করলেও অনেকটা কাজে দিবে পরীক্ষার হলে, যদি কোনো কোয়েশ্চেন আসে পরীক্ষার ক্ষেত্রে আসে। এটা হচ্ছে তোমাদের ম্যাথের প্রিপারেশন। ম্যাথের প্রিপারেশন। এরপর জিআইয়ের জন্য রেগুলার প্র্যাকটিস দরকার। জিআই এবং ম্যাথ, যেটা হচ্ছে ম্যাথের মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো তোমার দেখবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কলম টাচ না করে তুমি সলভ করে দেবে, ঠিক আছে। যেমন অনেক সময় কোয়েশ্চেন দেবে পরপর 10% 20% ছাড়ে, মোট ছাড় কত হলো। তো এই কোয়েশ্চেনগুলো আমরা কি করি, আমাদের এগুলো একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করি। তো শর্টকাট ট্রিক্সগুলো প্রথমে আসে না, একজন ব্যক্তি বা একজন ক্যান্ডিডেটের অনেকদিন প্রিপারেশন করার পর সেই শর্টকাট ট্রিক্সটা মাথার মধ্যে আত্মস্থ করতে পারে। প্রথম স্টেজে যারা প্রিপারেশন করছো তারা যদি শর্ট ট্রিক্সে যাও তাদের ভুল হবে। সায়েন্সের ক্ষেত্রেও সেম জিনিস, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যদি না রেডি করো, তুমি যদি ফার্স্ট অনলাইনার পড়াশোনা করে সায়েন্সের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো, ইউ উইল বি ইন ব্লান্ডার, তুমি ব্লান্ডার করবে, তোমার ভুল হবে, তোমার এক সমস্যা হবে, ঠিক আছে। তো এটাই বলার ছিল। আর প্রিপারেশনের জন্য এই লাস্ট কিছুদিন হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু রেডি করো। কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী টপিক রিসেন্ট হয়েছে গত 1 বছরের মধ্যে, সেই জিনিসগুলো রেডি করে রাখো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানেও কিছু মক টেস্ট আছে, ফুড এসআইয়ের মক টেস্ট, সেই মক টেস্টগুলো তোমরা দাও। এবং মক টেস্ট দেওয়ার অর্থ কি, সেখানে তোমাদের নিজেকে জাজমেন্ট করা, মানে নিজেকে কত তুমি গভীরে আছো, কতটা প্রিপারেশন রেডি হয়ে আছে সেটা জানার জন্য। এবং সেটা তোমরা ভালো মতো প্রস্তুতি দিয়ে এই মক টেস্টগুলো দিলে বুঝতে পারবে। তো অ্যাডমিট কার্ড তোমাদের 4 থেকে 5 তারিখের মধ্যে বার হবে নিশ্চিত রূপে। এবং পরীক্ষার যা দিন আছে 16 এবং 17 তারিখ এরকমই একটা ডেট আছে মার্চের। তো সেই ডেটটাকে লক্ষ্য রেখে তোমাদের নিজেদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে চলো। আর তোমাদের সবার যাদের ভালোভাবে যারা প্রিপারেশন করছো তাদের অবশ্যই সাফল্য আসবে। ভ্যাকেন্সি নিতান্তই কম আছে এবং ভ্যাকেন্সির সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত সরকারের পক্ষ কাছে, এটাই অনেক দিন তো বাদ ভ্যাকেন্সি বার হচ্ছে, যার কারণে অনেকের আশা আছে। এবং ফুড এসআই রিক্রুটমেন্টে হয়নি, তো ফুড এসআইয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়া বা বেশি থাকার কথা। যাই হোক, তো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ।